বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো বুধবার, এখন সকাল 6:17 বাজে। আমরা আজকে বৃন্দাবন থেকে চলে যাচ্ছি। এই সকাল 5টার সময় উঠেছি, উঠে স্নান, রেডি হওয়া এই সমস্ত হয়ে গেছে, লাগেজপত্রও বের করে দিয়েছি। তো চলো যেতে যেতে কথা বলছি। এখন খারাপ লাগছে জানো তো, আমি যেদিন এসেছিলাম সেদিন আমি ভাবছিলাম 5টা দিন এখানে থাকবো, তো 5টা দিন তো কেটে গেল, 5টা রাত এখানে কাটিয়েছি। আমরা সাধারণত এক জায়গায় এতদিন থাকি না, একদিন দুদিন এরকম থাকি, কিন্তু বৃন্দাবনে এসে 5টা রাত ছিলাম। চলো বন্ধুরা বের হই, সমস্ত কিছু গোছানো কমপ্লিট, আমরা সবাই রেডি। গাড়ি এসেও দাঁড়িয়ে রয়েছে, মন্দিরে নমস্কার করব, নমস্কার করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ব। এই যে আমাদের আশ্রমের ঘর। চল, আচ্ছা ওই লাইটটা অফ করে দে, আমাদের ঘরের লাইটটা অফ করে দে, ঘরের লাইটটা অফ করে দে। এই ঘরে এক মাতাজি থাকে, উনি মনে হয় ঘুমাচ্ছে, ওনার সাথে আমাদের খুব ভালো ভাব হয়ে গেছিল। মাতাজিকে ডেকে তার কাছ থেকে বিদায় নিয়ে আশ্রম থেকে বেরিয়ে এখন এই আশ্রমের মন্দিরে ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়ব। মাতাজির সাথেও আমাদের বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, এখন ওনার জন্যও খারাপ লাগছে। সব কি ঘুমাচ্ছে হনুমানগুলো? ঠান্ডা কথায় আছে, বৃন্দাবনে সবাই হাসতে হাসতে আসে, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। আমার যে কি খারাপ লাগছে, মনে হচ্ছে আমি রাধা মাধবের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এতদিন আমি রাধা মাধবের কাছাকাছি ছিলাম। আমি জানি ঠাকুর সব জায়গাতেই থাকে, তাও তার জন্য কেমন যেন একটা কষ্ট হচ্ছে। আর এখানে এখনও সূর্য ওঠেনি, 7:30 বাজে। বৃন্দাবনের পুণ্যস্থান ছেড়ে এবার চলে আসলাম আগ্রাতে। আর এখন সূর্যের আলো ফুটেছে, সেই জন্য রাস্তাঘাট দেখা যাচ্ছে, তাও চারদিকে কি কুয়াশা, গাড়ি চালাতে অসুবিধা। 8:05 বাজে, আমরা এখন তাজমহলের কাছাকাছি আছি। হেভি ঠান্ডা, ঠান্ডার জন্য আমি কথাও বলতে পারছি না। তা এখন টোটোতে করে তাজমহলের ওখানটাতে যাব। তাজমহলের ওখানে তো আর গাড়ি যেতে দেবে না, আগে যখন এসেছিলাম তখন ঘোড়ার গাড়িতে গিয়েছিলাম। 2টো টোটো নেওয়া হয়েছে, এই টোটোতে আমাদের ফ্যামিলি রয়েছে। বাবা কেমন লাগে ঠান্ডা? বাবা আমার তো মনে হচ্ছে দিল্লিতে বৃন্দাবনের থেকেও ঠান্ডা বেশি, তাই না রে? নাকি বাইরে ঘুরছি বলে বুঝতে পারছি না নাকি। আমি আর কি তাজমহল দেখব, ঠান্ডায় তো কাবু হয়ে গেলাম, কি মারাত্মক ঠান্ডা লাগছে, হাত বের করতে পারছি না, নাকের মাথা ঠান্ডা হয়ে থাকে, কপাল ঠান্ডা হয়ে থাকে, মানে যেটুকু যা বের হয়ে থাকবে সব ঠান্ডা হয়ে থাকবে। তাজমহলের ভিতরে প্রবেশ করলাম, আর এটা আমার সেকেন্ড টাইম তাজমহল দেখা। এর আগে একবার তাজমহলে এসেছিলাম। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না তাজমহল। কি করে করলি রে? আর তুই তো ফটো তুলছিস। হ্যাঁ তোরা তোল, তোরা ফটো তোল। আসছে এখন আসছে। আরে যা আসে না সেরকম আসছে না, ভালো আসছে না এখানে। না তাহলে চলেন। তাজমহলের এখানটাতে দেশি মানুষের থেকে বিদেশি মানুষের ভিড় বেশি, প্রচুর ফরেনারদের দেখলাম। সাদা ধবধবে যে বিদেশি মেয়েগুলো আছে, ওরা জানো তো আবার শাড়ি পরে এসছে, সেই চুমকি লাগানো যে শাড়িগুলো থাকে না, ওই শাড়িগুলো পরে এসছে। কেউ ঠিক করে শাড়ি পরতে পারেনি, শাড়ি পরে ওরা বিভিন্নভাবে ফটোশ্যুট করছিল। অর্জুন তাজমহল দেখেনি, সেই জন্যই দিল্লিতে আসা। ও সবসময় শুধু বলবে তাজমহল, লোটাস টেম্পল, আগ্রা ফোর্ট, এগুলো কোনো কিছু ও দেখেনি। আমরা সবাই এগুলো দেখেছি, ও এগুলো কেন দেখেনি? ছবিতে কৃপা রয়েছে, ও নেই, সেটা ওর বড় দুঃখ, ওই জন্যই এখানটাতে আসা। 3-3টে ফোন, 4-4
তাজমহল ঘুরে এখন ব্রেকফাস্ট করছি। আর আমরা যে রেস্টুরেন্টে রয়েছি সেটার নাম কি বলতো? ইয়েস রেস্টুরেন্ট। ইয়েস রেস্টুরেন্ট আগ্রা। পুরি নেওয়া হয়েছে, পুরি আর ছোলে ভাটুরে বলেছে না? এই যে পুরি, আলু, টক দই। ওরাও পুরি নিয়েছে, ছোলে ভাটুরেটা পরে দেবে। ও আচারও আছে। কৃপা অর্জুনের প্রিয় ছোলে ভাটুরে। তুমি আমাদের এখানে আবার দুটো পুরি না বলে তো এই ছোলে এই দেখ ভাটুরা নিলেই হতো। গরম কিন্তু খুব দাঁড়া। তাজমহলের ওখানটাতে টিফিন করে তারপর আবার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর দাঁড়ানোর উপরে টুকটাক একটু শপিংও করেছে তাজমহলের ওখানটা থেকে। নামো নামো। নামছি। আমার অবস্থা দেখো, কতগুলো ব্যাগ নিয়ে আমি বসে আছি জানো। এখন তো এখানে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ, আর আমার কাঁধের ব্যাগ সেটাও ছিল। তো সেটা এই মাত্র কৃপার কাছে দিলাম। কৃপা পিছনের ওদিকটাতে ঝুলিয়ে রেখেছে, পায়ের কাছে আরেকটা ব্যাগ রয়েছে। তা এখন প্রায় 12:30 বাজে না, 12:10-15 বাজে। কোথায় আছে যাই না, দিল্লির কাছাকাছি আছে। দিল্লি এখন এখান থেকে 127 কিলোমিটার দূরে। আগ্রা ছাড়িয়ে চলে এসেছে। এখানে এখন আবার সবাই চা খাবে। ওইখানে আমরা চা খাইনি, ওইখানে শুধু ওই পুরি, ছোলে ভাটুরে এসব খাওয়া হয়েছে। এক গাদা ব্যাগ নিয়ে বসে রয়েছে। এই ব্যাগে তো গোপাল রয়েছে, গোপালের আসন রয়েছে, এখানে গোপালের জিনিসপত্র। আর আমার পায়ের কাছে এই যে জুতোর ব্যাগ দেখো। নড়তে চড়তে পারছি না, এত অসুবিধা হচ্ছে। ওই জন্য বলছে আমি নামবো না। তো কি চা খেয়ে সোজা করে নাও। এখনো 130। এই আবার কায়দা করে বসতে হেভি অসুবিধা হয়। 130। তোরা কি এটা লাঞ্চ করছিস? তাহলে রুটি ফুটি এসব নিয়েছিস কেন? ওরা নিচ্ছে। আরে না, এটা লাঞ্চ না, এটা লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝে ব্রাঞ্চ হচ্ছে। তোমাকে দেখতে দিলাম আমি। ওই তো তোরা জানিবি সেখানে। কৃপার জন্য অর্ডার করেছে পাও ভাজি, কিন্তু ওদের ব্রেডগুলো অন্যরকম না কি রে? এর পাওয়ের ব্রেড কেটে দিয়েছে। মনে হচ্ছে স্যান্ডউইচ ব্রেড দিয়ে পাও ভাজি করেছে, এরকম লাগছে। আর কারেন্ট নেই, কারেন্ট অফ হয়ে গেল, কিন্তু জেনারেটরও নেই এদের মনে। এত বড় রেস্টুরেন্ট, কারেন্ট অফ হয়ে গেছে, জেনারেটর অন করেনি। বুঝতে পারছি না জেনারেটর আছে না খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না। এখানে আছে ডাল মাখনি আর চানা, আর হলো গিয়ে তন্দুরি রুটি। একদম বাটার দিয়ে একদম ভিজিয়ে রেখেছে। আমাকে সব থেকে পোড়াটাই দিল তোর বাবা। না সবকটাই এরকম তন্দুরি রুটি। তন্দুরি রুটিটা খেতে হেভি ভালো ছিল, সেই জন্য আবার তন্দুরি রুটি নেওয়া হয়েছে। আমি তো দুটো খেয়েছি। প্রথমে তো সবার জন্য একটা করে অর্ডার করা হয়েছিল, রান্না কেমন হয় না হয় ওই জন্য। পরে খাওয়ার পর সবাই বলল খুব ভালো হয়েছে, তারপরে সবাই মনে হয় দুটো করেই তন্দুরি রুটি খেয়েছিল। এখানের খাবার যে এত ভালো হবে এটা আমরা বুঝতে পারিনি। রান্না তো দারুণ ছিল। আর আমাদের দুপুরের খাবার নিয়ে কোনো ঝামেলা নেই, সবাই আমরা এখান থেকে পেট ভরে খেয়ে নিয়েছে। দুপুরবেলা আমরা আর কেউ কিছু খাবো না। তাজমহলের ওখানটায় যখন ব্রেকফাস্ট করেছিলাম সেই সময় তো পেট ভরে খাওয়া হয়নি, তখন সবাই অল্প অল্প খেয়েছিলাম। ঠান্ডাতে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে না নাকি? আমি বাবার কাছে ট্রিট করে দিয়েছি। অর্জুন আমাকে এই আইসক্রিমটা দেখিয়েছে, ও শুধু তাই বলছে। আমি পাপার কাছে বলে মাকে আইসক্রিম কিনে দিয়েছি। দেখো আমার মা কত খুশি। নিজেও একটু খেতে পারবে, ওটা তো বাহানা। নিজেও খেতে পারবে বলে মা আমি কিন্তু তোমাকে পাপার কাছ থেকে পাইয়ে দিয়েছি, এবার তুমি আমাকে কিন্তু একটুখানি শেয়ারিং করবে। আমার জন্য একটু রাখ।
আরে তোদের ঠান্ডা লাগবে, আইসক্রিম খাওয়াতে তো কোনো প্রবলেম নেই, এই ঠান্ডার জন্য তোদেরকে আইসক্রিম এসে খাচ্ছি আমরা যে ধাবাতে লাঞ্চ করলাম এই ধাবার নাম শিবা ধাবা। আর এই ধাবাতে নাকি এখানকার বড় বড় ব্লগাররা ডিনার বা লাঞ্চ করতে আসে। কৃপা অর্জুনের মুখে শোনা, ওরা বলে যে মা এইখানটাতে সব সেলিব্রিটিরাই আসে, ওরা যখন দিল্লিতে যায় তখন এই ধাবাতেই সবাই লাঞ্চ বা ডিনার করে নেয়। আমি যখন কৃপা অর্জুনকে বললাম এখানে রান্না ভালো, তখন ওরা দুজন আমাকে বলে যে এখানে রান্না ভালো আমরা জানি, এখানে সব বড় ব্লগাররা আসে, তারপরে সেলিব্রিটিরা আসে, ওরা এসে এখানে লাঞ্চ ডিনার করে, তখন ওরা রিভিউ দেয়, তখন ওরা বলে যে এখানে রান্না ভালো, খাবার ভালো। আমরা কেউই সেটা জানতাম না, গাড়ির ড্রাইভার আমাদেরকে নিয়ে আসছে। আর এখন যাচ্ছি অক্ষয়ধামের দিকে। অক্ষয়ধাম আমি এর আগের বার এসে দেখিনি, এর আগের বার এসে কুতুব মিনার দেখা হয়েছিল, তারপর আগ্রা ফোর্ট, সেলিম চিস্তির মাজার, এইসব জায়গাতে গিয়েছিলাম, লোটাস টেম্পল, কিন্তু অক্ষয়ধামটা দেখা হয়নি। তখন মনে হয় অক্ষয়ধাম ছিল না, সেই সময় আমি কারো মুখে দিল্লির অক্ষয়ধামের কথা শুনিনি, তবে আমরা গুজরাটের অক্ষয়ধাম দেখেছিলাম। মন্দিরে তো ভিডিও করতে দেয় না, ওই জন্য কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অপূর্ব সুন্দর, এত সূক্ষ্ম কাজ মন্দিরে, ওটা যদি ঠিকঠাক মতো ঘুরে দেখতে যাই 3-4 ঘন্টা সময় লাগবে। ভিতরে অনেক খাবারের দোকান রয়েছে, আর খুব চেকিং হয়, অনেক খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে। এখন কোথায় যাচ্ছি? এখন মনে হয়, এখন জানি না কোথায় যাচ্ছি। এখন আসলাম ইন্ডিয়া গেট দেখতে, অর্জুনের জন্য সেকেন্ড টাইম আবার এখানটাতে আসা। আর ইন্দিরা গান্ধী মিউজিয়ামে গিয়েছিলাম, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে, 5টার সময় বন্ধ হয়ে যায়, অর্জুন দেখতে পারলো না। কিন্তু কিভাবে ওই জায়গাটা যাওয়া যায় কিন্তু ভিড় গিজ করছে, কিন্তু আটকানো, পুরো ঘুরে যেতে হবে, এরকম যেরকম এসছো সেরকম হয়ে পুরো ওই দিক দিয়ে ঘুরে তারপর নামতে হবে। ওখানে ভিড় বেশি, আমাদের থেকে আলাদা। আকাশটা কি সুন্দর লাগছে দেখো। আমরা এখানে পানিপুরি খাচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি। কৃপা অর্জুন জানো তো আমার সাথে একটা পানিপুরি শেয়ার করে না, বলে মা এক একটা পানিপুরি এক এক ফ্লেভারের, আমরা এই মিস করতে চাই না। বৃন্দাবনে ওরা 1 প্লেট করে পানিপুরি নিয়েছিল, 5টা ছিল, 5টা ফ্লেভারের। বলে কি না মা তোমাকে দিতে পারবো না, তাহলে একটা ফ্লেভার নষ্ট হয়ে যাবে, একটা ফ্লেভারের টেস্ট আমরা পাবো না। আমি বলতাম যে আমাকে একটা দে, আমি তো ফুচকা খেতে অত ভালোবাসি না, সেই জন্য আমি নিতাম না। ভালো খেতে। আমি তো দূরে চলে আসছি দাদা, আমি তো পরশুদিন যাবো। ইন্দিরা গান্ধী মিউজিয়ামটা আর দেখা হলো না, অর্জুনের খুব দেখার ইচ্ছে ছিল, ওর মনটা খারাপ হয়ে গেছে। আমরা তো সবাই এর আগের বারে এসে দেখেছিলাম, অর্জুনই দেখতে পেলো না। ও বলে কি মা ইউটিউবে কি দেখা যাবে? আমি বললাম হ্যাঁ দেখা যাবে। ও এখন এই সমস্ত জায়গাগুলোর নাম বইতে পড়ে, তো সেই জন্য ওর এই সমস্ত জায়গাগুলো দেখার খুব ইন্টারেস্ট, ওই কারণেই আমাদের এই দিল্লিটা ঘোরা। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় সব নেতা মন্ত্রীদের বাড়ি ঘর, ড্রাইভার তো পটর পটর করে সমস্ত কিছু বলে দিচ্ছিল। সোনিয়া গান্ধীর বাড়িও এখানটাতে, তো এখানটায় এসে আমরা হেভি হাসি মজা করছিলাম, গাড়িতে বসে বসে সবাই শুধু বলছিল চল আমরা এই নেতার সাথে দেখা করে আসি, এই মন্ত্রীর সাথে দেখা করে আসি। শেষদা আমার বর হেভি মজা করছিল, ওরা কোন মন্ত্রীকে কোন কথা বলবে সেগুলোর লিস্ট নিয়ে নাকি তারা সবাই দেখা করতে যাবে। তো এবার চলে আসলাম হোটেলে, আর হোটেলটা বেশ ভালোই, যদিও 1 রাতের ব্যাপার, আমরা শুধু এখানে 1 রাত থাকবো, কালকে সকালবেলা আমরা এখান থেকে চলে যাব। ভালো হোক খারাপ হোক যাই হোক, এখন এই হোটেলেই থাকতে হবে। এখন 7টা বাজে, 12 ঘন্টার জার্নি, তার মধ্যে কত কিছু দেখলাম, কত ঘোরাঘুরি, খুব ক্লান্ত লাগছে, শুয়ে শুয়েই তোমাদের সাথে কথা বলছি এখন। ওরা সবাই আবার বের হলো, আমাকে যেতে বলছিল, ভাবছিলাম যাব, তারপর আবার গেলাম না। ওই কৃপা অর্জুন চাউমিন অর্ডার করেছে, তো সেটা আবার দিয়ে যাবে, তো ভাবলাম ছেলে মেয়েকে একা রেখে যাব হোটেলে, আশ্রমে কোনো ব্যাপার না, এটা তো দিল্লির উপরে হোটেল, ওই কারণে আর গেলাম না। চাউমিনটা দেওয়া হয়ে গেলে তাহলে আবার ওদের সাথে আমি একটু বাইরে হাঁটতে যেতাম। যাই হোক 12 ঘন্টার জার্নি, খুব ক্লান্ত লাগছে।
লাস্টের দিকে যে ফটোগুলো তুলেছি একটা ফটো ভালো আসেনি। ওই তাজমহলের ওখানটাতে গিয়ে যে ফটোগুলো তুলেছিলাম তাও ভালো এসছে, কুয়াশার জন্য ভালো আসেনি। কিন্তু ওই লাস্টের দিকে যে ফটোগুলো অক্ষয়ধামে তো ফটোই তুলে, ওখানে তো মোবাইল অ্যালাউ করেনি। ওই ইন্ডিয়া গেটের ওখানে গিয়ে ফটোগুলো তুলেছি, তখন কিবা বলে কি মা তোমার চোখে মুখে কি ক্লান্তি, ফটোগুলো একটু ভালো আসেনি। কৃপারও সেই একই অবস্থা, কৃপার ফটোগুলোও ভালো আসেনি, এত ক্লান্ত লাগছে। এই এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, টিভি তো দেখছি না, মোবাইল ঘাটাঘাটি করছি। এতদিন তো আমরা একটা অন্য জগতে ছিলাম, বৃন্দাবন জগতে ছিলাম। আমাদের সাথে মানে কোনো মোবাইলের কানেকশন ছিল না, কোনো নেটওয়ার্ক নেই, টিভি নেই, তারপর পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো কিছুর ছোঁয়াছাড়ি নেই, মানে চোখেও দেখতে পেতাম না পেঁয়াজ রসুন মাছ মাংস এসব। কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, ঠাকুরের নাম কীর্তন মালা জপ করা এইসবই হতো। আর শুধু সারাদিন পায়ে হেঁটে হেঁটে মন্দির দেখ না, টোটো অটোতেও করে গিয়েছে। তো টোটো অটোগুলো তো অনেক দূরে দূরে থাকে, মন্দির থেকে অনেকটা দূরে থাকে, অনেকটাই হাঁটতে হয়। যাই হোক, এই অন্যরকম একটা পরিবেশে ছিলাম। তো এখন আবার হঠাৎ করে আমাদের মনে হচ্ছে কি যে না, আমাদের বাড়ি ঘরে মনে হয় চলে এসেছি। এতদিন আমরা সেই নিরিবিলি একটা আশ্রমের পরিবেশে ছিলাম, আর এখন মনে হচ্ছে যে আমরা মনে হয় আমাদের বাড়িতে চলে এসেছি। কিরে চাউমিন খেতে কেমন? অনেক সস দিয়েছে, অনেক সস দেয়া দেখে। তোদের কাছে তো এসবই ভালো লাগে। আরে বাবা, কতদিন পর খাচ্ছে। কৃপা অর্জুন তো এতদিন নিরামিষ খেয়েছে, ওই জন্য বলছে কতদিন পর এসব খাবার দেখছি, কতদিন পর এসব খাবার খাচ্ছি। আর রাতের বেলা অর্ডার করেছে চিকেন বিরিয়ানি আর এগ বিরিয়ানি। তো এখান থেকে আমি অল্প একটু মুখে দেব আর বাদাম খাবো, আমার পেট ভরে যাবে, আর কৃপা অর্জুন বাদবাকি খাবার খেয়ে নেবে। রান্নাটা সেরকম একটা ভালো হয়নি, আমার কাছে ভালো লাগেনি। কৃপা অর্জুন তো এই সমস্ত খাবারই পছন্দ করে। সাথে ছিল একটু রায়তা, সবুজ চাটনি, স্যালাড, আর শুধু একটু চিকেনের গ্রেভি দিয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি। ওই খেয়ে দেয় না শুয়ে পড়েছি, খুব ক্লান্ত লাগছিল, তোমাদেরকে বলছিলাম না। আর কথা বলতেও ভালো লাগছিল না, তারপর বাইরেও আর বের হয়নি। কালকে ভাবছিলাম বাইরে বের হব, পরে আর ইচ্ছে করলো না। অর্জুন বলে কি ও বের হবে না। কৃপা আর আমি রাজি ছিলাম, কৃপা তো আমাকে বারবার বলছিল। অর্জুনের জন্যই যাওয়া হয়নি। অর্জুন যদি রাজি হতো তাহলে হয়তো আমার অনিচ্ছা সত্ত্বেও আমি বেরিয়ে যেতাম, কারণ আমি কোথাও ঘুরতে আসলে না বসে থাকতে পারি না, আমার কষ্ট হয়, পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে, কিন্তু তাও আমি টুকটুক টুকটুক করে যেটুকু পারি ঘুরে ঘুরে দেখি। ওই হোটেলে বসে থাকতে ভালো লাগে না। তো যাই হোক, হ্যাঁ, এই তো সকালবেলা স্নান টান করে রেডি হয়েছি, আর আজকে আমি এই ড্রেসটা পরেই বাড়িতে যাব। আজকে আমরা বাড়িতে চলে যাচ্ছি, সেটার ভিডিওটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো আমি ড্রেস নিয়ে এসেছিলাম তো অনেকগুলোই, 2-3টে ড্রেস এখনও রয়েছে, কিন্তু পরবো না। ভাবলাম যে বাড়িতেই তো চলে যাচ্ছে, আর নতুন ড্রেস ওগুলো আর ভাঙবো না, ওগুলো খুলবো না, আয়রন করা তো থাক, ওগুলো ওরকম থাক। ওই জন্য ওই কালকে যেটা পরে এসছে সেটা পরেই আজকে বেরোবা। আমার স্নান করা, ব্রাশ করা এগুলো সব কমপ্লিট, রেডিও হয়ে নিয়েছে, কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ব্লগ শেষ, তাহলে টাটা বন্ধুরা।